ওকে, সো গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব যে যেহেতু আমাদের সরকার বদল হয়েছে এবং there is a declaration and also they have cleared what will be the pattern for the next SLST. That written exam, there will be minimum weightage to interview. That is really a very actually wonderful and good news for the aspirants এবং তার পাশাপাশি একাডেমিকের একটা ওয়েটেজ রয়েছে। তো বেসিক্যালি আজকে যেটা আলোচনা করবো যে দেখো ডাব্লিউবিএসএসসি এসএলএসটি যে আমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত এর পরবর্তী এসএলএসটি 3 এর জন্য কি ধরনের কি আমরা পড়বো এবং এর পাশাপাশি আই উইল অলসো ডিসকাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেটা থেকে আমরা আইডিয়া নিই। নাও when we look at any exam, any type of competitive exam, what we see basically that uh, we can broadly categorize the questions into two types. First is direct questions. You have read a certain text, you know what is there, you have memorized the lines, the facts, the information. So just on the basis of simple memorization you can attend certain questions. এবং এগুলোর ক্ষেত্রে হয় কি যে একদম ক্লিয়ার ক্যাট, ইদার ইউ নো দ্য থিং অর ইউ ডোন্ট নো। তো সেখানে কোনো সমস্যা ক্রিয়েট হয় না বেশিরভাগ ক্ষেত্রে, সেটা পাবলিকেশন নিয়ে হোক, কোনো ক্যারেক্টার নিয়ে হোক, বা টাইটেল নিয়ে হোক, বা বিভিন্ন রকম বিষয় নিয়ে। আরেকটা যেটা ক্যাটাগরিজ কোশ্চেন হয় সেটা যে কোনো এক্সামে তুমি যাও না কেন, দ্যাট ইজ দ্য কনসেপচুয়াল কোশ্চেন, এবং সেখানে আমাদের কি করতে হয় যে অ্যানালিটিক্যাল একটা রিজনিং, উই নিড টু ডিপেন্ড অন আওয়ার রিজনিং ফ্যাকাল্টি, বেসিক্যালি হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য ইউজিসি নেট দিস ডেজ। সো এই ধরনের কোশ্চেন উই হ্যাভ সিন ইন এসএলএসটি ইন প্রিভিয়াস ইয়ার। এবং একটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট থিং যে আজকের দিনে যেভাবে র্যাপিডলি বদলাচ্ছে কোশ্চেন প্যাটার্ন গুলো, নট অনলি কোশ্চেন প্যাটার্ন, মানে ইউ জাস্ট সি দ্য গ্যাপ বিটুইন দ্য সেম এক্সাম বিং কন্ডাক্টেড কনজিকিউটিভলি। যে একটা এক্সাম 8 বছর 10 বছর আগে হয়েছিল, তারপরে সেটা আবার পরবর্তীকালে গিয়ে 8 বছর 10 বছর 7 বছর পরে হচ্ছে, বা 3 বছর 5 বছর পরে হচ্ছে, এবং ড্রাস্টিক পরিবর্তন হচ্ছে, ড্রাস্টিক্যালি থিংস আর গেটিং চেঞ্জড। তো সেখানে কি যে হবে সেই বিষয়টা আমাদের বলা যায় না। তো প্রিভিয়াস কোশ্চেন দেখে আমরা একটা আইডিয়া নেওয়ার পাশাপাশি আমাদেরকে এই কনসেপচুয়াল ডিফিকাল্ট কোশ্চেনের জন্য রেডি থাকতে হয়। তো দেখো সিলেবাসটা, যারা তোমরা পুরনো, ইউ অলরেডি নো দ্য সিলেবাস হোয়াট ইজ দেয়ার, এবং যারা নতুন তারা হয়তো তোমরা দেখেছো। তো এখানে দেখো যে 9-10 যে বিষয়গুলো রয়েছে, what are the poems actually? Poetry section you can see that from William Wordsworth till Wilfred Amen and Walter de la Mare. Hardly, roughly, it's from Romantic period to modern period. Even not completely covering modern period. মানে টি.এস. এলিয়ট এখানে নেই, ডাব্লিউ.এস. পর্যন্ত আছে। মডার্নিজমে যে হাই মডার্নিজম সেই বিষয়টা এখানে নেই, বেশিরভাগ ক্ষেত্রে আর্লি মডার্ন থেকেই কমপ্লিটেড, লাইক 1920s এর মধ্যে কমপ্লিটেড। তো আর ড্রামার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, নিউ ক্লাসিক্যাল পিরিয়ড থেকে অলিভার গোল্ডস্মিথ, আর আর্লি মডার্ন পিরিয়ড থেকে জিবি শো, গোল্ডসওয়ার্দি, এদের নাটক রয়েছে। নাও ইন শর্ট স্টোরি অ্যান্ড এসে হোয়াট উই সি, যে সেখানেও মডার্ন পিরিয়ড থেকে বেসিক্যালি দেখলাম ও হেনরির ক্ষেত্রে, বা জোসেফ কনরাড, উইলিয়াম সমারসেট মম, এইচ.ই. বেটস, মোস্ট অফ দ্য রাইটার্স আর ব্রিটিশ এক্সেপ্ট ও হেনরি আমেরিকান রাইটার, এবং এস এর মধ্যে একটা রোমান্টিক পিরিয়ড থেকে চার্লস সালাম, একটা হিল পোস্ট মডার্ন পিরিয়ড থেকে আসছে 1950s or 60s এর অ্যারাউন্ড। নাও দ্য থিং ইজ যে এর পাশাপাশি কি রয়েছে, আমাদের গ্রামার রয়েছে। গ্রামারে যে কমন টপিক গুলো রয়েছে, যে এরর, নাম্বার, জেন্ডার, টেন্স, ভয়েস, মোড, এগ্রিমেন্ট অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর্টিকেল প্রিপোজিশন, এইসব বিষয়গুলো, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, জয়নিং, স্প্লিটিং, ভয়েস, ন্যারেশন। ঠিক, এর পাশাপাশি 11-12 আমাদের সে একইভাবে রয়েছে। এবার 11-12 এর সিলেবাসটা একটু বেশি স্ট্রেচিং, একদম বিগিনিং উইথ স্যার ফিলিপ সিডনি, অর্থাৎ what we call Elizabethan period, Philip Sidney, Edmund Spencer, and
উইলিয়াম শেক্সপিয়ার, দিস ওয়ার দ্য ফেমাস সনেটিয়ার্স ডিউরিং দ্য রেনেসান্স পিরিয়ড। তো সেখান থেকে শুরু করে একদম দেখো লাস্ট টি.এস. এলিয়ট একদম মডার্ন এজ পর্যন্ত, মানে পোস্ট মডার্ন এজ এখানেও থাকছে না। তো অর্থাৎ যখনই তুমি একটা টেক্সট পড়ছো পার্টিকুলার, সেখানে ইউ মাস্ট হ্যাভ দ্য ব্যাকগ্রাউন্ড নলেজ অফ দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট উইল আইল ডিসকাস ইন ডিউ কোর্স অফ টাইম ওয়াই দ্যাট ইজ ইম্পর্টেন্ট। দ্যাট ইজ ইম্পর্টেন্ট to get idea and also for the interview. Now ড্রামার ক্ষেত্রে আমরা কি দেখছি, শেক্সপিয়ার থেকে রয়েছে, গোল্ডস্মিথ, জর্জ বার্নার্ড শ, জে এম সিন্স থেকে রয়েছে। অ্যান্ড শর্ট স্টোরি আর এসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখো জোসেফ কনরাড, জেমস জয়েস, সমারসেট মম, ক্যাথরিন ম্যানসফিল্ড, এরা সব মডার্ন পিরিয়ডের রাইটার। চার্লস ল্যামের এসে রয়েছে, জিবিস আর ফ্রান্সিস বেকনের। অর্থাৎ 9-10-এর ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে রোমান্টিক পিরিয়ড থেকে মডার্ন পিরিয়ড পর্যন্ত, বাট 11-12 এর ক্ষেত্রে আমাদেরকে পড়তে হচ্ছে রেনেসান্স থেকে জাস্ট মানে পোস্ট মডার্নের আগে পর্যন্ত। সেখানে পড়ার পরিমাণটা অনেক বেশি, অনেক বেশি আমাদেরকে পড়তে হচ্ছে। এর পাশাপাশি গ্রামার যে রয়েছে সেগুলো কমন থাকে। নাও একটা জিনিস শোনা যাচ্ছে কোথাও গিয়ে যে যদি সিলেবাস চেঞ্জ হয়, একটা পসিবিলিটি রয়েছে, সেটা উড়িয়ে দেওয়া যায় না, বাট সিলেবাস চেঞ্জ হলেও কতটা হবে, দেয়ার উইল নট বি ড্রাস্টিক চেঞ্জেস। বিশেষ করে দেখো যে এই গ্রামার এবং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যে রেটরিক প্রসিডি, এই বিষয়গুলো, ন্যারেশন ভয়েস, যে এই বিষয়গুলো আর কি আমরা আহ লাগাতার পড়ে আসি, এবং দোজ টপিকস হুইচ আর কমনলি টট টু দ্য স্কুল স্টুডেন্টস, এগুলো কিন্তু কখনোই বদলাবে না, এগুলো কখনো চেঞ্জ হবে না। সো আমাদের যেটা করা উচিত, গ্রামারের টপিকের ক্ষেত্রে প্রথম থেকে স্টেপ বাই স্টেপ জিনিসগুলো ধরে ধরে আমাদের পড়তে হবে। এবং প্রিভিয়াস ইয়ার আমরা দেখেছি, দেখো এই যে সিলেবাসটা আমি ডিসকাস করলাম, বা যে সিলেবাসটা তোমরা দেখছো, এই সিলেবাসের উপর ভিত্তি করে আমরা প্রিভিয়াস ইয়ারে বেশ কিছু কোশ্চেন পাই। একটা কোশ্চেন আমরা পাই 2016-এর এসএসসি স্কুল সার্ভিসের, আরেকটা সেট অফ কোশ্চেন সেটা আমরা পাচ্ছি 2025 এসএলএসটি আমাদের 2 যেটা। এর পাশাপাশি মাদ্রাসা সার্ভিস কমিশনেরও সিলেবাস কোইনসিডেন্টালি সেম, তো সেখানেও আমরা একটা পাচ্ছি। তো এখানে আমরা টোটাল 3 দুগুণে 6টা কোশ্চেন্স পাই, এবং সেখান থেকে আমি বেশ কিছু স্যাম্পল কোশ্চেন্স তোমাদেরকে দেখাবো, যে এবং সেখান থেকে তোমরা আইডিয়া পাবে যে কিভাবে জিনিসগুলো পড়তে হবে। তো প্রথমত একটা জিনিস হলো যে সিলেবাস যদিও চেঞ্জ হয়, even if there is changes in the syllabus, গ্রামার, রেটরিক, প্রোসোডি, ইউজেস অফ ল্যাঙ্গুয়েজ, এই বিষয়গুলো কখনোই চেঞ্জ হবে না। সো ইটস বেটার টু স্টার্ট আর্লি। সেকেন্ড থিং ইজ যে টেক্সট গুলো দেওয়া রয়েছে সেখানেও খুব একটা ড্রাস্টিক পরিবর্তন আসবে না। হয়তো লেটস সে যে বেশিরভাগই আমাদের টেক্সট গুলোর ক্ষেত্রে কিন্তু ক্লাসিক টেক্সট গুলো দেওয়া রয়েছে, ম্যাকবেথ দেওয়া রয়েছে, বা আর্মস অ্যান্ড দ্য ম্যান দেওয়া রয়েছে, বা Ode to a Nightingale, Ode to the West Wind. These are the classic texts which are generally taught at college and university. সো সেগুলোর ক্ষেত্রে হয়তো অ্যাট ম্যাক্সিমাম 30% আর 40% সিলেবাস চেঞ্জ হতে পারে। সিলেবাস চেঞ্জ হলো বেশিরভাগ ক্ষেত্রে হয়তো এখানে ওড টু নাইটিঙ্গেল আছে, সেটা হয়তো চেঞ্জ করে দিয়ে ওডনে গ্রিসিয়ান আন দিতে পারে, এইরকম ভাবে চেঞ্জেসটা হতে পারে। সো কোথাও গিয়ে আমাদেরকে প্রিপারেশনটা আগে থেকে চালিয়ে যেতে হবে, কারণ একটা জিনিস, হোয়াট থিং ইউ নিড টু রিমেম্বার, যে অপরচুনিটি কিন্তু খুব কম সময় সে নক করে অন দ্য ডোর, মানে অপরচুনিটি নকস অ্যাট ইউর ডোর ফর এ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম। এইরকম অনেক সময় হয় যে অনিশ্চয়তার মধ্যে আমরা আছি, উই অল আর ইন আনসার্টেনিটি, and you will better understand that because you are students of literature, the uncertainty and anxiety, these are actually, that is what is life and what we see in the postmodern periods, particularly absurd literature যেটা waiting for Godot, that is the actually what this very famous postmodern text by ওয়েটিং ফর গডো, এটা যেটা দ্যাট সামস আপ আওয়ার লাইফ অ্যাকচুয়ালি, যে কোনো কিছু নেই, নিশ্চয়তা নেই, তারপরে আমাদেরকে চালিয়ে যেতে হবে। দ্য থিং ইজ লাইক ইউ শুড নেভার স্টপ রিডিং। তুমি অন্য কোনো এক্সামের জন্য, ইফ ইউ আর এলিজিবল ফর এনি আদার এক্সাম, ইউ স্টার্ট প্রিপেয়ার, অলওয়েজ বি ইন টাচ উইথ ইউর স্টাডি, এবং এটা যদি তোমার টার্গেট হয় সেটার জন্য পড়তে থাকো।
এবং এটা দেখা গেছে অতীতে যে whenever there is a change in the government নতুন কিন্তু রিক্রুটমেন্ট হয়। সো যেমন ধরো পাস্টে যেটা হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রে এইরকম হয়েছিল যে অ্যাপ্লিকেশন হলো, অ্যাপ্লিকেশন হওয়ার পরে একটা ডেট এলো মোটামুটি সামনে যে হ্যাঁ এই সময় নাগাদ দ্য এক্সাম উইল বি হেল্ড। নাও প্রবলেম মাঝখানে কোনো একটা কোর্ট লিগ্যাল প্রসিজার হলো, জিনিসটা আটকে গেল না, মেনি অফ দ্য স্টুডেন্টস দে গট ডিস্ট্রাক্টেড অ্যান্ড দে changed their way to other exams and some of them stopped studying এবং সাডেনলি এমন করে এক্সামটা নেওয়া হলো জাস্ট উইদিন 1 মান্থ। এবং 1 মান্থ সেখানে হাউ ইউ ক্যান অ্যাকচুয়ালি কভার আপ থিংস বিকজ লাস্ট 1 মান্থ ইজ বেসিক্যালি ফর রিভিশন। রিভিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাও talking about the how to study for how to prepare for Celestry 3. Now see, in reading there are 4 layers. First is the skimming, like what we do with newspaper. When we read newspaper, we don't bother about too much data, just or too much detail. We just read. We get a very overview, a brief overview of the thing. Then reading is like when you read just for enjoyment. Then again, you don't bother about remembering the things. Like you enjoy the thing and the overall storyline. Study, that is where we are actually. What we need to do, like you read, you understand, you analyze things, and then research is the last step, extensive and focused study. So according to me, preparing for competitive exams, see, SLST is also a competitive exam and the competition is very high these days. So somewhere we need to place our strategy between study and research. Like in some of the case you need to do study, and in some of the case yes you need to have some advanced thing, because these days due to the development of due to the unexpected progress of AI and internet and technology, each exam is getting difficult day by day। বিশেষ করে যারা ইউজিসি নেট এখন অ্যাটেন্ড করছো বা করেছো, কে পাস করেছো রিসেন্টলি, তোমরা কিন্তু জানো না মানে ড্রাস্টিক্যালি জিনিসগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে, ঠিক? তো যখন আমরা পড়বো তাহলে হোয়াট শুড বি আওয়ার স্ট্র্যাটেজি, যে প্রথমেই দেখো তোমরা যারা ওল্ড স্টুডেন্টস, তোমরা অলরেডি জানো পড়ে রেখেছো জিনিসগুলো, তোমাদেরকে তো হয়তো খুব ইজি হয়ে যাবে বিষয়গুলো। বাট যারা তোমাদের মধ্যে নতুন রয়েছে তারা কি করবে? নাও ফর দ্য ফার্স্ট স্টেজ ইউ নিড টু ডু, যে এই যে এতগুলো টেক্সট বললাম প্রথম থেকে শেষ পর্যন্ত, এর মধ্যে সাম অফ দ্য থিংস ইউ মে হ্যাভ অলরেডি রেড, যে ইউজিতে এবং পিজিতে তোমরা পড়ে থাকতে পারো, সো ইউ নো হোয়াট ইজ দেয়ার অ্যাকচুয়ালি। কিন্তু যেগুলো নতুন টেক্সট, সেটা প্রথম স্টেজে যে কাজটা করতে হবে তোমাদের, যে স্কিমিং, রিডিং র্যাপিডলি টু নো what what is to read, what is there, then what you need to do, identify or mark important section। নাও এইটা করে যা হয়ে যাওয়ার পর আরেকবার সেই সেম টেক্সটটাকে, তাহলে এটা তোমাদের করতে হবে কি, যে স্কিমিংটা। দেখো এই স্ট্র্যাটেজিটা আই এম শেয়ারিং উইথ ইউ, আই ফলোড when I was preparing for ইউজিসি নেট। বিশেষ করে যে ইউজিসি নেটের যেটা পেপার 1 জেনারেল পেপার, সেটা কিন্তু আমার কাছে সম্পূর্ণ নতুন ছিল। আই ডিডন্ট নো হোয়াট ইজ আইসিটি অর ডেটা ইন্টারপ্রিটেশন অর পিপল অ্যান্ড এনভায়রনমেন্ট, হায়ার এডুকেশন, এই যে টপিকগুলো বা গভর্নেন্স পলিটি, এই জিনিসগুলো কিন্তু আমার কাছে সম্পূর্ণ নতুন ছিল না। সাবজেক্টের ক্ষেত্রে আমাদের এটা হয় যে কিছু জিনিস আমরা জানি, কিছু জিনিস জানি না, এইভাবে উই কন্টিনিউ দ্যাট ওয়ে। তো স্কিমিং প্রথমত, যে প্রথম থেকে শেষ পর্যন্ত এই টপিকগুলো, এই টেক্সটগুলো একের পর এক পড়ে যাওয়া, সিম্পলি পড়ে যাওয়া, বুঝে যাওয়া, এবং বুঝার পাশাপাশি তোমাকে মার্ক করতে হবে। আর একটা জিনিস কি, যখন তুমি পড়বে প্রথমবার জাস্ট when you read a completely new text, it happens that you will forget most of the things after you have studied। পড়ার পরে ভুলে যাবে। তাহলে পড়তে পড়তে তোমাদের যেটা করতে হবে, যে সামথিং some of the points will strike in your mind, সেটা your intuition, your reasoning will tell you যে ওকে these are the important areas। তাহলে সেগুলো আমাদেরকে মার্ক করে রাখতে হবে, আন্ডারস্ট্যান্ড করতে হবে, এবং সেগুলো থেকে আমাদের সবসময় নোটস নিতে হবে, পয়েন্ট করতে হবে। নাও দ্য ইম্পর্টেন্ট থিং কামস, যে নোটস এবং ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে সেটা তুমি নিজে বানাও বা কোথা থেকে নাও, ইট ডাজ নট ম্যাটার, সেটা আপ টু ইউ। সেগুলো তোমাদেরকে কি করতে হবে, পড়তে হবে এবং রিভাইজ এগেন এন্ড এগেন টিল দ্য এক্সাম। দেখো এইটা থামা যাবে না, এইখানে মোস্ট অফ দ্য স্টুডেন্টস মেক মিস্টেক্স, যে থেমে গেলে হবে না।
তো আমি এই জন্য একটা সবসময় হিউমারাস ওয়েতে একটা এক্সাম্পল দিই যে হোয়াট হ্যাপেন্স বেসিক্যালি দ্যাট লেটস সে ইউ হ্যাভ হেডেক অ্যান্ড or you have fever. Now you know the names of 5 medicines and you have collected all the medicines from medicine shop and now just have kept on your table and you are just looking at the medicine. So will it make you actually cure? না, ওষুধটা আমি রেখে দিয়েছি তা আমি ভাবছি সুস্থ হয়ে যাবো। তোমাকে অ্যাকচুয়ালি খেতে হবে ওষুধটাকে, ইউ নিড টু হ্যাভ ইট অ্যান্ড সো দ্যাট ইট উইল রিচ টু ইউর ইমিউনিটি সিস্টেম এবং ইউ উইল রিকভার ফ্রম দ্য ডিজিজ। তো মোস্ট অফ দ্য কেসেস যেটা হোয়াট আই হ্যাভ নোটিসড অ্যাকচুয়ালি ডিউরিং মাই স্টুডেন্টস লাইফ, যে স্টুডেন্টসরা কি করে, তারা জাস্ট কাইন্ড অফ দে রাশ আফটার ম্যাটেরিয়ালস। আমার কাছে এতগুলো মক টেস্টের বই রয়েছে, আমার কাছে এতগুলো গাইড বই রয়েছে, ফুল বুক রয়েছে, আমার কাছে স্টাডি ম্যাটেরিয়ালস রয়েছে, নোটস রয়েছে, সবকিছু কালেক্ট করার পরে কোথাও গিয়ে মনে হয় ওকে ডান। দ্যাট ইজ নট দ্য কারেক্ট থিং, দ্যাট ইজ দ্য ভেরি রং থিং। ওকে, now comes this important point. You already know, those of you who have uh, cleared any type of competitive exam, you know the importance of analyzing the previous year question paper. So the thing is, you cannot you can never predict what they are going to ask, but yes, nobody can actually, okay, this is the very thing they will ask you then. But yes, what we can actually, we may have ideas what types of questions they are going to ask and which areas are very important. These are the things what we actually learn by analyzing the PYQ. Okay, now the thing is, like, when you solve the question, you should think about all the four options. You will see, I'll discuss some of the questions why it's important, because a question is not a simple question. That question is the doorway of many other questions. তো সেখানে যে একটা অপশন জাস্ট আনসার হয়ে গেল, বাকিগুলো কেন হলো না সেইটা অ্যানালাইজ করা ততটা ইকুয়ালি ইম্পর্ট্যান্ট অ্যাজ ইম্পর্ট্যান্ট ইজ জাস্ট নোয়িং দ্য আনসার। ঠিক আছে, সো একটা কোশ্চেন থেকে আরো কত ধরনের কোশ্চেন হতে পারে বা এই ধরনের রিলেটেড কোশ্চেন আমরা পেতে পারি, সেই জিনিসগুলো জানতে হবে। সো বেসিক্যালি ইউ রিড এভরিথিং অ্যাবাউট দ্য টপিক আস্কড ইন দ্য কোশ্চেন। ওকে, নাও this here is the point, what are the most important things actually when you need to keep in mind when you study any type of text. Okay, any type of text or grammatical topics. So you can take the screenshot or you can note down in your notebook. This will be helpful later. So the very first important thing is background of the writer. The background of the writer, very important. Now a very common tendency, I would say, a silly mistake I have noticed in the market guidebook or like market study materials or notes provided by the tutors, যে সেখানে আননেসেসারি ইনফরমেশনে তারা কিন্তু ভরে দেয় জিনিসগুলোকে, এতটাই আননেসেসারি, ইররিলেভেন্ট। এবং তোমাদের মধ্যে যারা আমার মক টেস্ট অ্যাটেন্ড করেছে এর আগে, আই হ্যাভ কন্ডাক্টেড মক টেস্ট ফর অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস, সেটা কিছুদিন চলার পর পোজ হয়েছিল এবং এসএলএসটি তে আমি করিয়েছি টিল এক্সাম। তো সেখানে যেন আই নেভার গিভ এনি টাইপ অফ ইররিলেভেন্ট থিং, এনি ইররিলেভেন্ট কোশ্চেন আমি কখনো দিই না। এবার তোমাকে জানতে হবে যে একটা টেক্সট যখন তুমি পড়ছো, লেটস সে তিনটা নেবে তুমি পড়ছো ওয়ার্ডসওয়ার্থের বা জন কিটসের ওড টু এ নাইটিঙ্গেল পড়ছো, সেটা পড়তে গিয়ে একটা রাইটারের পার্সোনাল লাইফের কিছু কিছু জিনিস সেটা কিভাবে ইম্প্যাক্ট ফেলেছে, মানে বায়োগ্রাফির এবং তার লিটারেরি অ্যাসপেক্টে সে কি ধরনের লেখে, অ্যান্ড ইনফ্লুয়েন্সড বাই হোম, ইনফ্লুয়েন্সড বাই এনি ফিলোসফার অর আদার রাইটার্স, এই জিনিসগুলো জানাটা বেশি জরুরি। মানে আই এম টেলিং ইউ ওয়ান থিং, যে লেটস সে ইউ আর স্টাডিং পিভিসিএলি, এবার বেশিরভাগ ক্ষেত্রে হয় কি যে যে আননেসেসারি থিংস গুলো আমরা দেখতে পাই বেশিরভাগ নোটসে ভরে দিয়ে এমন করে, মানে আমি হোয়াট আই ডু অ্যাকচুয়ালি, আই বিলিভ ইন কোয়ালিটি। আমি 1 পৃষ্ঠার স্টাডি ম্যাটেরিয়াল দেবো, 3 পৃষ্ঠা দেবো না, কিন্তু দ্যাট 1 পৃষ্ঠা, দ্যাট 1 পেজ উইল বি মোর রেলেভেন্ট দ্যাট দোজ 5 পেজেস। সো পিভিসিএল এর ক্ষেত্রে what will you do by remembering his birth year or when he died? Now it is important to remember যে এই টাইমে তার জন্ম হয়েছিল, এই সময় মৃত্যু হয়েছিল, ভালো কথা, কিন্তু তার বন্ধু কে ছিল, সে তার বিয়ে হয়েছিল কোথায়, এই জিনিসগুলো থেকে লেটস সে মোস্ট ইম্পর্টেন্ট হলো যে বায়োগ্রাফির একটা অ্যাসপেক্টে যে ওকে
he published Necessity of Atheism when he was at Oxford and he was expert. And from there, the kind of revolution against society, socio-political structure began. And more important is that P.B. Shelley would visit William Godwin. He was heavily influenced by the political philosophy of William Godwin. Then he came into contact with William Godwin's daughter Mary Wollstonecraft. They eloped to other country, Switzerland, and they got married. This is important actually. This point is important এবং Ode to the West Wind পড়ার ক্ষেত্রে বিশেষ করে I fall upon the thorns of life I bleed, এই জিনিসটা পড়তে গিয়ে তোমাদের বায়োগ্রাফিক্যাল সেই ইনফরমেশন গুলো জানা দরকার। কারণ সেই সময় পিবি শেলির একটা প্রিভিয়াস চাইল্ড ডায়েট, সো সামহাউ সে ডেস্ট্রয়িং থিংটা দেখছে, অ্যান্ড বাট এগেন মেরি শেলি she was expecting another baby, new baby. তো সেখানে কিন্তু এই যে the kind of regeneration, the kind of birth, এই যে hope in the west wind, in the destructive things, সেটা কিন্তু BBC লিখেছেন। So these are the things actually which are more important. Or let's say you are reading about Thomas Hardy. To Thomas Hardy, he was apprentice to একজন গ্রেভস্টোন স্টোন নিয়ে কাজ করতো, আর্কিটেকচার, সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু টমাস হার্ডি যে নেগেটিভ ভিশন meaning looking at life from pessimistic point of view. Why was he pessimistic? Then linking these things to the Victorian doubt and religion, যে চার্লস ডারউইনের অন দ্য অরিজিন অফ স্পিসিসটা পাবলিশ হচ্ছে, এই জিনিসগুলো, যে আইডিয়াস গুলো, যে সেখানে কনফ্লিক্ট রিগার্ডিং ট্র্যাডিশনাল রিলিজনকে, দিজ আর দ্য থিংস হুইচ আর মোর ইম্পর্টেন্ট। ওকে, so the thing is like knowing the background of the writer is important, but you should know those aspects only which are relevant to your study, not like extra unnecessary things. Okay, না, টেক্সট পড়ার ক্ষেত্রে আমাদের একইভাবে একটা টেক্সট কোন ব্যাকগ্রাউন্ডে লেখা হয়েছিল, অনেক সময় কোনো দুই ফ্রেন্ডস, তারা পোয়েটস, তারা কম্পিটিশন করে কোনো একটা টেক্সট লিখেছে, কোনো একটা পোয়েম লিখেছে, কোনো একটা নোভেল লিখেছে, সেই জিনিসটা বা কোন মুহূর্তে লেখা হয়েছিল এই কনটেক্সটটা একই সাথে এগুলো দেখো, এগুলো হলো সেই ইনফরমেশনাল যে অ্যাসপেক্ট গুলো, মেমোরাইজেশন বেস, সেগুলো you have to remember. These are the very basic things you need to remember, you have to remember, and you have to revise again and again. Composition year কখন ছিল, তার পাবলিকেশন ইয়ার, এবং direct question actually have been asked in the previous year, যে in which journal was it published, or anthology, কোন anthology থেকে এটা নেওয়া হয়েছে। নাও এই জিনিসটা আমরা মিস করে দিই বেশিরভাগ ক্ষেত্রে। টাইটেল, we don't pay attention to the title. Title plays a very crucial role in understanding the whole thing. কারণ অনেক সময় কিন্তু এইরকম হয়, অনেক রাইটার তারা বারবার টাইটেল চেঞ্জ করে। তো কোনো টাইটেলের কোনো একটা টেক্সটের অরিজিনাল টাইটেল কি ছিল, অরিজিনাল ইন্টেনশন, তার কোনো সাবটাইটেল আছে কিনা, যেমন কুবলা খানের একটা সাবটাইটেল আছে, ভিশন ইন এ ড্রিম, আ ফ্র্যাগমেন্ট, সেটা কিন্তু ইম্পর্টেন্ট, সেটা জানাটা ইম্পর্টেন্ট। এবং টাইটেলটার দ্বারা কোন জিনিসটাকে বোঝানো হয়েছে, অনেক সময় টাইটেল ইজ বেসড অন, like sometimes title is based on character, sometimes on plots, and sometimes even the title is suggestive, সেটা ইট ক্যারিজ সাম আইডিয়া, সাম কনসেপ্ট, সেটা জানাটা জরুরি। নাও পোয়েট্রি পড়ার ক্ষেত্রে কেন ইম্পর্টেন্ট, দেখো কবিতার ক্ষেত্রে যত আমাদের প্রবলেমটা বেশি হয়। ওয়াই? বিকজ ইন প্রোজ ইউ হ্যাভ দ্য নর্মাল গ্রামাটিক্যাল অর্ডার। প্রোজের ক্ষেত্রে কিন্তু আমরা ইজিলি গ্রাস্প করতে পারি থিংস গুলো, কারণ সেখানে সাবজেক্ট থাকে, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এইভাবে স্ট্রেচ হতে হতে পুরো জিনিসগুলো চলে যায়। কিন্তু পোয়েট্রির ক্ষেত্রে এটা হয় না। পোয়েট্রির জিনিসটাই কোথাও গিয়ে ইজ রিলেটেড টু বিউটি এমবেলিশমেন্ট, ঠিক আছে? সেখানে পোয়েট্রি জিনিসটা ইজ নট জাস্ট নর্মাল স্ট্রাকচার, সেখানে অনেকগুলো ডেকোরেশন থাকে, এবং অনেক সময় এইরকম হয় যে ফার্স্ট লাইন ইজ রিলেটেড নট টু দ্য সেকেন্ড লাইন বাট টু দ্য লাস্ট লাইন, এরকম কিন্তু হয়। এরকম একটা খুব বিখ্যাত পোয়েম রয়েছে, A Refusal to Mourn the Death of a Child by Fire in London by Dylan Thomas. সেই পোয়েমটা ইজ লাইক সো ইন্টারেস্টিং, সেটা তোমাদের এসএলএসটি তে নেই, বাট সাম ইউনিভার্সিটিতে সেটা থাকে। সাচ ইন্টারেস্টিং যে এর বিগিনিং এ যে একটা ওয়ার্ড আছে নেভার, দিস ওয়ার্ড ইজ অ্যাকচুয়ালি শুড বি রেড উইথ সাম আদার লাইন টুয়ার্ডস দ্য এন্ড। অর্থাৎ নেভার কথাটা ফার্স্ট লাইনে থাকলেও সেটাকে পড়তে হচ্ছে লাস্ট লাইন বা শেষের দিকের একটা লাইনের সাথে
একদম লিঙ্ক করে, দেন অনলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং। তো এই জন্য আমাদের সবসময় কি পোয়েট্রির ক্ষেত্রে, পোয়েম পড়ার ক্ষেত্রে আমাদের ইউ ক্যানট স্কিপ ইভেন আ সিঙ্গেল কমা, সিঙ্গেল সেমিকোলন, সিঙ্গেল ওয়ার্ড, প্রতিটা ওয়ার্ড, প্রতিটা শব্দের আমাদের মানে জানতে হবে। এবং পোয়েট্রির ক্ষেত্রে এই জিনিসটা বেশি হয় আমাদের, যে একটা ওয়ার্ড ইন নর্মাল মিনিং এ এক সেন্সে ইউজ হয়, কিন্তু আদার তার অন্যরকম মিনিং রয়েছে। সো কবিতার ক্ষেত্রে অনেক সময় তার সাজেস্টিভ মিনিংটা নেওয়া হয়, কারণ এই জিনিসটা রয়েছে যে অ্যাম্বিগুইটি, যে কনসেপ্টটা রয়েছে লিটারেরি ক্রিটিসিজম, অ্যাম্বিগুইটি ইজ লাইক দ্য মাল্টিপল মিনিংস অফ এ পার্টিকুলার ওয়ার্ড। সেখানে কিন্তু অনেক সময় এইরকম হয়, একটা ওয়ার্ডের কোন মিনিংটা আমরা নিচ্ছি, দ্যাট ড্রাস্টিক্যালি চেঞ্জেস দ্য থিং। অ্যান্ড আই হ্যাভ নোটিসড দিস থিংস লাস্ট ইয়ার when SLST was just about to take place. There were like proliferation of books in the market, and most of the books, hardly sorry to say, were just rubbish. They deserve to be thrown into the dustbin. Except 2 or 3 books, বেশিরভাগ বইগুলো এত আননেসেসারি আর অযৌক্তিক জিনিসে ভরা ছিল, যে যা এই জন্য এই জিনিসগুলো ইউ নিড টু বি ভেরি ভেরি কেয়ারফুল when you read poem। না, পোয়েম পড়ার ক্ষেত্রে আমাদের যে জিনিসটা চলে আসছে অবশ্যই, যে রেটরিক জিনিসটা আমাদের পড়তে হয়, প্রোসোডি কি কি লিটারারি ডিভাইসেস রয়েছে, মিটার কি রয়েছে, রাইম স্কিম রয়েছে না রাইম স্কিম নেই, রাইম স্কিম না থাকলে সেটাকে আমরা ব্লাঙ্ক ভার্স বলি। এই জিনিসগুলো জানাটা আমাদের খুবই জরুরি। নাও, টেক্সট পড়ার ক্ষেত্রে আমরা অনেক সময় কি দেখি, উই সি দেয়ার আর অ্যালিউশনস, রেফারেন্সেস, কখনো অটোবায়োগ্রাফিক্যাল রেফারেন্স পাই আমরা, যেমন as in the poem of romantic poets, historical reference by socio-cultural বা mythological বা literary references, and from these points questions have actually been asked in the previous year। এর পাশাপাশি দেখো, বিশেষ করে ড্রামা, নোভেল, স্টোরি পড়ার ক্ষেত্রে সেটিং এর টাইম কি রয়েছে, প্লেস কি রয়েছে, কোন স্পেশাল সিজনের কথা বলা হয়েছে, মান্থ, ইয়ার, ফেস্টিভ্যাল, কোন স্পেশাল একটা ওকেজন, এই জিনিসগুলো সব মনে রাখতে হয়। এর পাশাপাশি ক্যারেক্টার্স প্লে ভেরি ইম্পর্টেন্ট রোল। মানে কোন একটা রাইটার, হি অর সি জাস্ট ডাজ নট র্যান্ডমলি ইন্ট্রোডিউস আ পার্টিকুলার ক্যারেক্টার। কোন একটা ক্যারেক্টার, ইভেন ইফ ইট ইজ আ ভেরি মাইনর ক্যারেক্টার, দ্যাট ক্যারেক্টার হ্যাজ সাম রোল টু প্লে। সো ক্যারেক্টার্স এর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, অনেক সময় কি হয়, অনেক ক্যারেক্টারের অনেকগুলো নাম থাকে, ফার্স্ট নেম থাকে, লাস্ট নেম থাকে, তার আদার নেম থাকে, তার শর্ট নেম থাকে, বা তাকে কেউ অন্যজন অন্য কিছু নামে ডাকে। এই জিনিসগুলো কিন্তু তোমাদের এক জায়গায় মানে একদম সুন্দরভাবে লেখা থাকা চাই, এবং সেগুলো যাতে একদম বারবার রিভাইজ করা যায়। এরপরে আমরা আহ নোভেল ড্রামার ক্ষেত্রে আমরা অনেক সময় দেখতে পাই, বা স্টোরির ক্ষেত্রে বিভিন্ন রকম স্পেশাল এপিসোড থাকে, যেমন মিউট সিন বা ডাম সিন বলে, যেটা আমাদের জাস্টিসে রয়েছে, জন গালসওয়ার্থির যে ড্রামা, সেখানে একটা মিউট সিন রয়েছে, তো সেটা কিন্তু প্লেস ভেরি ইম্পর্টেন্ট। এবং যখন তোমরা এই কবিতা বা টেক্সট গুলো পড়ছো, বিশেষ করে, তো এই যতগুলো অ্যানোটেশন নোটস তোমরা পড়ছো, এই রেফারেন্সেস বিভিন্ন বা তার স্পেশাল মিনিং এর, সেগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। নাও, reading the text is like somehow you can manage, because we like some of the text we have covered, and if you labor genuinely you can cover, but grammar এর ক্ষেত্রে, grammar is the real game changer, because text সবার কাছেই সেই একই জিনিসই রয়েছে। টেক্সটের ক্ষেত্রে সেই সেম টেক্সট, বাট গ্রামারের ক্ষেত্রে যে প্রবলেমটা আমাদের হয়, যে একটা বইতে আমরা সবকিছু পাই না। এবং পরীক্ষার ক্ষেত্রে গ্রামার গুলো কেমন করা হয়, বেশিরভাগ ক্ষেত্রে যেমন জেন্ডার বা নাম্বারের ক্ষেত্রে দেখবে তারা এক্সেপশনাল এক্সাম্পল গুলো বেশি তোলে। এবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এমন একটা জিনিস, যে প্রিপোজিশনে তুমি যদি ইউ ক্যান লার্ন অ্যাজ মেনি রুলস অ্যাজ ইউ ক্যান, বাট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইজ সাচ আ প্রবলেমেটিক টপিক, যেটা তুমি কখনো কমপ্লিটলি এটাকে মাস্টার করা খুব খুব ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। সো হোয়াট উই ক্যান ডু অ্যাকচুয়ালি, যে উই ক্যান প্র্যাকটিস রেগুলারলি, প্র্যাকটিস করে 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 আমাদের মাইন্ড ইমেজেস তৈরি হয়, এবং সেই জিনিসগুলো আমরা বারবার যদি রেগুলার রিভাইজ করে রেগুলার পড়ি, তাহলে কিন্তু আমাদের কোথাও গিয়ে ব্রেনে স্ট্রাইক করে, ওকে আই হ্যাভ সিন দিস প্রিপোজিশন আফটার দিস, নট দ্যাট। সো সেইভাবে কিন্তু দ্যাট অলসো হেল্প ইউ ইন অ্যাটেম্পটিং দ্য কোশ্চেন। এবার গ্রামারের ক্ষেত্রে দেখবে প্রিভিয়াস ইয়ার এরকম এসেছে, বিশেষ করে পিজিটি লেভেলে 9-10 এর ক্ষেত্রে বেশ কিছু আনএক্সেপশনাল টপিক, ড্র্যাংলিং মডিফায়ার, কগনেট অবজেক্ট, স্প্লিট ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ, এইরকম বেশ কিছু জিনিসগুলো নর্মালি, যেগুলো আমরা হয়তো স্কুল লেভেলে পড়ে আসিনি, সেই জিনিসগুলো হয়। সি, দ্য বিগ প্রবলেম উইথ গ্রামার ইজ লাইক আফটার আওয়ার 12 এইচএস এর পরে আমাদের যে
আন্ডার গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট থাকে, সেখানে কিন্তু যে প্রবলেমটা হয় যে আমাদের গ্রামার থাকে না। সো টিল এইচএস লেভেল আমরা যতটুকু গ্রামার পড়ে আসি ততটুকুই আমরা, এর বাইরে তো পড়িনি। প্লাস 3+2 এই 5 বছর লিটারেচার পড়তে গিয়ে, লিঙ্গুইস্টিক্স এর কনসেপ্ট গুলো পড়তে গিয়ে কোথাও গিয়ে উই স্টার্ট ফরগেটিং গ্রামার। সো গ্রামারটাকে সিরিয়াসলি নিতে হবে, কারণ গ্রামারের ক্ষেত্রে কিন্তু গেম চেঞ্জারটা আসল হয়। টেক্সটের গুলোর ক্ষেত্রে কোথাও গিয়ে সামহাও স্টুডেন্টরা তারা পরিশ্রম করলে তারা মোটামুটি একই লেভেলে চলে আসতে পারে, কিন্তু গ্রামার এমন একটা টপিক, সেখানে হিউজ একটা এরিয়া, এক্সেসিভ এরিয়া, এতগুলো জিনিস রয়েছে। তারপরে কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে অনেকগুলো রয়েছে। ইমাজিনারি কন্ডিশন হলে এটা পাস্ট টেন্সে হবে নাকি এটা পারফেক্ট টেন্সে হবে। কন্ডিশনাল সেন্টেন্সের আবার অনেকগুলো ধরন রয়েছে, প্যাটার্ন 1 2 3 4 করে। তারপরে কারেক্ট ফর্মস অফ ভার্ব, এই ধরনের কোশ্চেন্স আমরা এর আগে অনেক দেখেছি। নাও মোস্ট প্রবলেমেটিক চ্যাপ্টার ইন গ্রামার ইজ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রিভিয়াস ইয়ারে দেখেছি আমরা সব থেকে বেশি সংখ্যক কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে, মানে দুটো চ্যাপ্টার থেকে বেসিক্যালি, একটা হলো এরর কারেকশন এন্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই দুটো চ্যাপ্টার থেকে সব থেকে বেশি পরিমাণে কোশ্চেন জিজ্ঞেস করা হয়। নাও what I have discussed, let's see. These are the actual questions which have been asked in the previous year. দেখো, in Tennyson's Ulysses wants to follow knowledge like. Now these questions is just on the memorization basis. You know the line to follow knowledge like a sinking star beyond the utmost bound of human thought. তো এটা যদি তোমার জানা থাকে লাইনটা, ভেরি সিম্পল, মানে এখানে বুদ্ধি খাটানোর কিছু নেই, বা এখানে লজিক্যাল রিজনিং বা অ্যানালিসিসের কিছু নেই যে নলেজকে কিসের মতো করে আমি ফলো করতে পারি না। লেটস সে যদি টেনিসন বোট লিখে থাকতেন, চেসিং বোট, তাহলে বোট পড়তাম আমরা। এবার সে সিঙ্কিং স্টার লিখেছে, সিঙ্কিং স্টার সিম্পলি। এবার দেখো, এই যে লিথি, লিথি ইন ল্যাম্পস এস এ ড্রিম চিলড্রেন রেভারি। দেখো, এই যে ড্রিম চিলড্রেনের একটা সাবটাইটেল রিভারি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। নাও লিথি ইজ রিভার অফ ফরগেটফুলনেস ইন আন্ডারগ্রাউন্ড। নাও এটা একটা কমপ্লিটলি দেখো মিথোলজিক্যাল একটা রেফারেন্স, রিভার অফ ফরগেটফুলনেস ইন হেডিস অন আন্ডারগ্রাউন্ড। একইভাবে একই ধরনের আমরা আরেকটা কোশ্চেন দেখতে পাচ্ছি ওয়ার্ডসওয়ার্থের একটা সনে, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস। এখানে দেখো ডিরেক্ট বলে দেওয়া হয়েছে যে মিথোলজিক্যাল ফিগার্স কোন কোন মেনশন করা হয়েছে। সো প্রোটিয়াস এন্ড ট্রিটন রয়েছে, সেটা তোমরা জানো। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে এই ধরনের আরো কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করা হয়েছে যে ডিরেক্ট রেফারেন্সেস দিয়ে। নাও দেখো, ক্যারেক্টার বেসিস, ও হেনরিজ দ্য গিফট অফ দ্য ম্যাজাইয়ের ক্ষেত্রে যে আহ, একটা শপ রয়েছে, সেখানকার হু ইজ দ্য অনারের, সেখানে ম্যাডাম সফরিনি রয়েছে, সেখানে একটা, এই কোশ্চেন গুলো একদম সিম্পলি মেমোরাইজেশন বেস। না এরপরে আমরা যেটা দেখতে পাই যে এই যে টাইটেল নিয়ে যেটা আমি কথা বললাম, যে টাইটেল, অরিজিনাল টাইটেল, সাব টাইটেল, অল্টারনেটিভ টাইটেল। টাইটেলের ক্ষেত্রে দেখো ডার্কলিন থ্রাসের যে অরিজিনাল টাইটেলটা হচ্ছে বাই দ্য সেঞ্চুরিজ ডেথ বেড, দিস হ্যাজ বিন আস্কড। এরপরে আমরা এটা ব্যাকগ্রাউন্ড থেকে দেখতে পাচ্ছি, দেখো এটা মানে খুব একটা ইন্টারেস্টিং একটা ব্যাকগ্রাউন্ড থেকে, যে আলফ্রেড টেনিসন, তার বন্ধু মারা গিয়েছিল আর্থার হেনরি হ্যালাম, এবং তার মারা যাওয়ার হি ওয়াজ সো অ্যাফেক্টেড, নাও হি ওয়ান্টেড টু মুভ এহেড ইন হিজ লাইফ, যে মেনি টাইমস হ্যাপেন্স ইন আওয়ার লাইফ, যে আমাদের খুব ট্র্যাজেডি রয়েছে এবং আমাদের জীবনে এগিয়ে যেতে হবে কোথাও গিয়ে। সে টু ইন্সপায়ার হিমসেলফ, সে আলফ্রেড টেনিসন কিন্তু ইউলিসিসটা লিখছেন, তো তার বন্ধুর মারা যাওয়ার পরে কিন্তু সে লিখেছিল। এবং তার বন্ধুর মারা যাওয়ার পরে সে কিন্তু আহ আরো অনেকগুলো লিখেছে, ইন মেমোরিয়াম তো আলাদাভাবে লিখেছে, ব্রেক ব্রেক লিখেছে, এই বিষয়গুলো। কিন্তু এই যে ইউলিসিসের ব্যাকগ্রাউন্ডটার সাথেও যে তার বন্ধুর ডেথ রিলেটেড, সেটা কিন্তু মোস্ট অফ দ্য পিপল ডোন্ট নো। এবং সেটা আমার যেটা স্টাডি ম্যাটেরিয়াল যেটা আমি প্রোভাইড করবো আমার কোর্সে, সেখানে কিন্তু টোটাল কোটেশনটাই দেওয়া রয়েছে, কোথায় বলেছে, ও কিভাবে বলেছে, এবং কেন সে লিখেছিল, এবং কেন সে 10 বছর সেটাকে পাবলিশ করনি। দেখো, ইউলিসিস 1833-তে সে লিখছে, তো পাবলিশ করছে অলমোস্ট 10 ইয়ার্স আফটার। এবার দেখো, এই যে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেখানে বলছিলাম যে ওয়াই নোয়িং দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য লিটারেরি পিরিয়ড ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোশ্চেনটা কি, টু হোয়াট লিটারেরি ট্র্যাডিশন ডাজ লিসেনার্স বিলং, লিসেনার্স ওয়াল্টার ডিলমারের। না এবার দেখো, এখানে যে মডার্নিস্ট পোয়েট্রি অপশনটা রয়েছে, এবার যদি কারো ডিপ নলেজ না থাকে, সে কিন্তু ইমিডিয়েটলি করবে যে ওকে ওয়াল্টার ডেলেমিয়ার, সে তো মডার্ন পিরিয়ডে আছে। বাট দ্য প্রবলেম ইজ বিং মডার্ন অ্যান্ড মডার্নিস্ট, দিস টু টার্মস আর ভেরি ডিফারেন্ট। দুটো কিন্তু এক না। এটা যখন তুমি
একটা হিস্ট্রি অফ লিটারেচারে যে একটা পার্টিকুলার পিরিয়ডে পড়বে সেটা কিন্তু তুমি জানতে পারবে আলাদাভাবে। একইভাবে পোস্ট মডার্ন পিরিয়ডে L.A. হিল লিখছেন, ডাজ দ্যাট মেক হিম পোস্ট মডার্নিস্ট? বা অনেক রাইটার রয়েছে যারা পোস্ট মডার্ন ফেজে কিন্তু লিখছেন। তো এখানে জর্জিয়ান পোয়েট্রি বলে যে একটা ধরা হতো, ওয়াল্টার ডিলামেয়ার, এদেরকে ধরা হতো, এবং আরো বেশ কিছু রাইটার রয়েছে, জন ড্রিঙ্ক ওয়াটার ইনক্লুডিং, সেই রাইটার গুলো কিন্তু জর্জিয়ান পোয়েট্রি ধরে। তো এইটা কিন্তু অনেকে ইমিডিয়েটলি একটা ভুল করার প্রবণতা থেকে যায়। নাও সি, একই টাইপের একটা কোশ্চেন, যে জোসেফ কনরাডের কোন লিটারি মুভমেন্টের রিলেটেড? না রোমান্টিসিজম, রিয়ালিজম, ন্যাচারাল, মডার্নিজম? না সি, মডার্নিজম। না দ্য প্রবলেম ইজ, ওয়াই আই কল ইট প্রবলেম, যে জোসেফ কনরাড এর যদি হার্ট অফ ডার্কনেস দেখে 1900 সালে পাবলিশ হয়েছে, 1899 প্রথম, 1900 ধরা হয়। তো জোসেফ কনরাড সে 1890s থেকে শুরু করছে লেখা, টুয়ার্ডস দ্য এন্ড অফ ভিক্টোরিয়ান পিরিয়ড সে 1901, 2, 3, 4, 10, 12, 14 এই সালগুলোতে লিখছে। তাকে আমরা মডার্নিজমে ধরছি, কিন্তু ওয়াল্টার ডিলামিয়ারের লিসেনার 1912-তে পাবলিশ হচ্ছে, বা 1915-তে সে কিছু লিখছে, বা 1925-এ গিয়ে কেউ কিছু লিখছে, তাকে আমরা মডার্নিস্ট ধরছি না, তাকে আমরা ট্র্যাডিশনাল হিসেবে জর্জিয়ান বলছি। এই জিনিসগুলো কিন্তু জানাটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে দেখো, একটা ব্যাকগ্রাউন্ড থেকে কোশ্চেন, যে চার্লস ল্যামের কোশ্চেন আমাদের রয়েছে কি, চার্লস ল্যামের বেশ কিছু এসে রয়েছে, ড্রিম চিলড্রেন রয়েছে, এই এসেটা রয়েছে। বাট কোশ্চেনটা কি করা হয়েছে, যে চার্লস ল্যাম তার কোলাবোরেশনে, তার যে সিস্টার মেরি ল্যামের কোলাবোরেশনে কি লেখা লিখেছিল? তো টেলস ফ্রম শেক্সপিয়ার, এখানে যাই মিস্টেকটা করেছে, টেলস অফ দিয়েছে, টেলস ফ্রম শেক্সপিয়ার হবে। সেখানে ট্র্যাজেডি এবং কমেডিকে নর্মাল প্লেন ইংলিশে তারা জাস্ট ইন এ কাইন্ড অফ, মানে এটা অলসো কাইন্ড অফ ট্রান্সলেশন, সেটা ফ্রম দ্য সেম ল্যাঙ্গুয়েজ টু সেম ল্যাঙ্গুয়েজ, এটা অলসো ট্রান্সলেশন। তো সেটা করেছিল না। এই যে অ্যানোটেশন বললাম, অ্যানোটেশন রিলেটেড দেখো একটা কোশ্চেন, দেখো এখানে দেওয়া হয়েছে দ্য প্লিজেন্টলি। প্লিজেন্টলি এটা ওয়ার্ডসওয়ার্থের একটা পোয়েম থেকে দেওয়া হয়েছে, বা লি মানে মিডো বোঝায়, একটা মাঠ, প্লিজেন্ট, প্লিজিং, মিডো। তো অ্যানোটেশন জানাটা কেন ইম্পর্টেন্ট, এইরকম ভাবে কিন্তু কবিতা থেকে ছোট ছোট লাইন ওয়ার্ড তুলে দেওয়া হয়, রেফারেন্স বা অ্যানোটেশন জিজ্ঞেস করা হয়। এবার দেখো গ্রামারের ক্ষেত্রে বেশ কিছু পয়েন্ট টু ইলাস্ট্রেট হাউ ইউ নিড টু রিড অ্যাকচুয়ালি, যে এখানে দেখো, উই এনজয় ওয়াচিং এ ক্রিকেট ম্যাচ। না দ্য কোশ্চেন ইজ, আন্ডারলাইন এই ফ্রেজটা কি ফ্রেজ? ভার্বাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাউন ফ্রেজ? নাও সাবজেক্ট, অবজেক্ট, এবং এটা আমরা জানি অবভিয়াসলি যারা পড়েছো, যে এটা জেরান, ওয়াচিং, ওয়াচিং আ ক্রিকেট ম্যাচ। তো এটা নিজে একটা এর মনে হচ্ছে অবজেক্ট মনে হচ্ছে। এবার পয়েন্ট ইজ, যে কোনো কোনো গ্রামার বইতে দেখবে যে জেরান্ডিয়াল ফ্রেজ, পার্টিসিপেল ফ্রেজ বলেও লেখা থাকে। এবার এখানে তো জেরান্ডিয়াল ফ্রেজ অপশনটা নেই, তাহলে আমি কি করবো? এটাকে কি ভার্ব নেব? বিকজ উই নো যে জেরান্ড ইজ এ কম্বিনেশন অফ ভার্ব অ্যান্ড নাউন, লাইক পার্টিসিপেল ইজ এ কম্বিনেশন অফ অ্যাডজেক্টিভ অ্যান্ড ভার্ব। তো এখানে আমরা উত্তরটা কোনটা করব, ভার্ব করব নাকি নাউন করব? দ্য থিং ইজ, ইফ ইউ নো, মানে তুমি যদি এবারে এখানেই আসছে পয়েন্টটা, যে গ্রামারের টপিক গুলো খুব ডিপলি স্টাডি করতে হবে। ছোট 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 জিনিস রয়েছে, খুঁটিনাটি এই বিষয়গুলো না জানলে ভুল হওয়ার সম্ভাবনাটা রয়েছে। এবং এখানেই কিন্তু তোমার মেন খেলাটা হবে, মানে যে তুমি কতটা এগিয়ে থাকবে বাকিদের থেকে, নাকি পিছিয়ে থাকবে। কারণ টেক্সটের গুলোর ক্ষেত্রে তো পেয়ে যাবে না প্লিজেন্টলি, সেটা তুমি যে কোনো একটা বই কনসাল্ট করলে তুমি এটার মানে পেয়ে যাবে, যে ওপেন একটা ফিল্ড, প্লিজিং ফিল্ড, ফিল্ড একটা মনোরম একটা জায়গা। কিন্তু এখানে কি, তাহলে আমরা কি জানি যে জেরান্ড সেটা একটা ভার্বেরই একটা ক্যাটাগরি, কিন্তু জেরান্ড কাজ করে নাউনে। তাহলে এটার উত্তরটা হবে কি, নাউন ফ্রেজ, এই যে পুরোটাই। তাহলে জেরান্ডিয়ালটা নেই। এবার এখানে একটা পসিবিলিটি রয়েছে ভুল করা, যে ভার্বাল ফ্রেজটা করে দিতে পারি আমরা। এবার দেখো এই রকম ক্ষেত্রে, যে হি ডাইড এ মিজারেবল ডেথ, আন্ডারলাইন্ড ওয়ার্ডটা কি? না, আমরা সাবজেক্ট জানি, অবজেক্ট জানি, কমপ্লিমেন্ট অবধি জানি। এবার এইখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ কোনটা ডিরেক্ট অবজেক্ট, কোনটা ইনডিরেক্ট অবজেক্ট, অ্যাডভার্বিয়াল অবজেক্ট, কগনেট অবজেক্ট, এতগুলো জিনিস কিন্তু তোমাদেরকে ডিটেলে পড়তে হবে। জাস্ট সিম্পলি সাবজেক্ট অবজেক্ট বা সাবজেক্ট প্রেডিকেট করলে সেখান অবধি শেষ হয়ে যাবে। এবার এটা কগনেট অবজেক্টের এক্সাম্পল হবে, যে দ্য সেম, এই যে অবজেক্ট যেটা রয়েছে যেখানে অবজেক্টের জায়গায়, সেই জিনিসটা এই ভার্ব থেকে দুটারই, এই যে ডেথ, ডাই, ডেথ, এই দুটারই অরিজিন হলো সেম ওয়ার্ড, সেই জন্য এটাকে কগনেট অবজেক্ট ধরা হয়। না এরপরে দেখতে পাচ্ছি, দেখো
এই এই কোশ্চেনটা আমি কেন এখানে পিক আপ করেছি তার একটা রিজন রয়েছে। দ্য রেসলার ওয়াজ ড্যাশ বাট ভেরি ইন্টেলিজেন্ট অলসো। এটা আমরা বুঝতে পারছি যে নট অনলি বাট অলসো, এটা আমরা জানি। কনজাংশন বা জয়নিং করতে গিয়ে আমরা এই জিনিসগুলো শিখেছি না। এখানে অবজার্ভ করার একটা বিষয় কি, যে আমরা শিখেছি নট অনলি বাট অলসো, কিন্তু এখানে বাট অলসো কই, বাটের পরে একটা শব্দ চলে এসে তারপরে অলসো। এইখানে প্রবলেমটা, ল্যাঙ্গুয়েজ কিন্তু লাগাতার চেঞ্জ হতে থাকে। ল্যাঙ্গুয়েজ ইজ বেসিক্যালি ডাইনামিক, অ্যান্ড অ্যাজ এ স্টুডেন্ট অফ ল্যাঙ্গুয়েজ ইউ নিড টু বি আপডেটেড হোয়াট ইজ হ্যাপেনিং। মানে এভরি ইয়ার কিন্তু এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা, ইট হ্যাজ বিকাম ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ, গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ অফ কমার্স, ট্রেড অ্যান্ড গ্লোবালাইজেশন অ্যান্ড ইন্টারন্যাশনালিজম। এটা কিন্তু র্যাপিডলি গ্রো করছে, র্যাপিডলি মারাত্মক লেভেলে গ্রো করছে। সো কোথাও গিয়ে তোমাকে একটুকু আপডেটেড থাকতে হবে যে হোয়াট ইজ হ্যাপেনিং অ্যাকচুয়ালি ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। যেমন নামাস্তে, চাই, এই শব্দগুলো, জুগার, দিস ইন্ডিয়ান ওয়ার্ডস হ্যাভ অ্যাকচুয়ালি এন্টার্ড দ্য অক্সফোর্ড ডিকশনারি, অ্যান্ড দিস ওয়ার্ডস দিস ডেজ আর কনসিডার্ড অ্যাজ ইংলিশ ওয়ার্ড, নট জাস্ট হিন্দি ওয়ার্ড। দেখ, তো এই বিষয়গুলো অনেক ইন্টারেস্টিং বিষয় রয়েছে, সেদিকে আমি যাচ্ছি না। এবার এটাও কিন্তু একটা স্ট্রাকচার, ইয়েস, বাট এর পরে অনেক সময় লাস্ট শেষের অলসো থাকে, এবং শুধু তাই না, এখানে ধরো যদি অলসো না থেকে অ্যাজ ওয়েলও থাকতো, যে দ্য রেসলার ওয়াজ নট অনলি স্ট্রং বাট ভেরি ইন্টেলিজেন্ট অ্যাজ ওয়েল, সেটাও কিন্তু ভুল হতো না, সেটাও কিন্তু ঠিক হতো। নাও ট্র্যাডিশনাল গ্রামার বইতে কিন্তু তুমি এই জিনিসগুলো পাবে না, and that creates the problem. So the thing is, you need to be updated what is happening. না, এরপরে দেখো মুড। এই চ্যাপ্টারটা একটা খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, এবং এই এসএসসি এসএলএসটি তে মুড থেকে কোশ্চেন থাকবে, মিনিমাম তো একটা থাকেই। যেটা আমি অ্যানালাইজ করে দেখেছি, অনেক সময় দুটাও থাকে, তিনটেও থাকে। Now it has been suggested that he forget the election. তো এটা কোনটা? এবার দেখো, সিম্পলি দেখো, যখন তোমরা মুড সম্বন্ধে যদি তোমরা পড়ে থাকো, তো আমরা ইন্ডিকেটিভ মুড, যেটা মানে ডিক্লারেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সে নরমালি পাই, তো এটা দেখে আমরা করে দিতে পারি। বাট এখানে যে একটা টুইস্টার রয়েছে, যে ফরগেট। Now he, third person singular number, we know যে s বা es should be added to the base form of the verb, তাহলে he forgets হতো, এবং এটা সাবজেক্টিভ মোড। সাবজেক্টিভ মোড, এই মোডটা এতটা, এই সাবজেক্টিভ মোড, এই মোডটা এতটাই প্রবলেমেটিক ইন ইংলিশ গ্রামার, আর এটাই বেশি জিজ্ঞেস করা এক্সেপশনাল কেসগুলো। সো these questions are actually to show you, to illustrate how you should study. না, এবার দেখো, জেন্ডারের ক্ষেত্রে একটা কোশ্চেন এসেছিল, দ্য অপোজিট টু জেন্ডার ই ডাক। এবার ডাকের ক্ষেত্রে ড্রেক, তো নর্মাল গুলো দিবে না, যেমন হয়তো গুজের ক্ষেত্রে গ্যান্ডার হবে। এবার এই নাম্বার হোক, জেন্ডার হোক, তারা করছে কি, দে জাস্ট পিক আপ দ্য ভেরি ভেরি এক্সেপশনাল থিং, মানে ক্রাইটেরিয়া। তারা সিম্পল গুলো তুলবে না, বয় থেকে বয়েজ, গার্ল থেকে গার্লস, এটা তুলবে না। তারা সিলেবাস থেকে সিলেবাই, এই কঠিন জিনিসগুলো তুলবে না। এরপর একটা দেখো, মাদ্রাসা সার্ভিস কমিশনের সেম সিলেবাস থেকে একটা কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল, রাইড রাইড ফর এভার রাইড, দ্য লাস্ট রাইড টুগেদার বাই রবার্ট ব্রাউনি। সেখান থেকে এই এটা অ্যাকচুয়ালি দ্য লাস্ট লাইন অফ দ্য পোয়েম, যে এখানে কি ফিগার অফ স্পিচ রয়েছে না, এক্সপ্রেসিস, প্যালিলজি, অনোম্যাটোপোইয়া, হাইপারবোল। এবার দেখো, নর্মালি যখন যখন আমরা ফিগার অফ স্পিচ পড়ি, নর্মালি আমরা পড়ে এসেছি স্টুডেন্ট হিসেবে ইউজি বা পিজিতে, বা স্যারেরা আমাদের পড়ান, সেখানে আমরা অনোম্যাটোপোইয়া বা হাইপারবোলজি পড়ি না। প্যালিলজি, এক্সপ্রেসিসটা একটা সম্পূর্ণ অন্য ধরনের জিনিস। এবার প্যালিলজি এমন একটা ডিফিকাল্ট ফিগার অফ স্পিচ, সেটা কিন্তু এখান থেকে জিজ্ঞাসা করা হয়েছিল প্রথমবার। এতটাই কঠিন যে অনেকে কিন্তু মানে জিনিসটা ঠিক বুঝে উঠতে পারে, জানেই না যে কি এটা একটা জিনিস। বা অনেকের ক্ষেত্রে হয়তো সে অনোম্যাটোপিয়াটা বললো যে হলো না, হাইপারবোলটা হলো না, কিন্তু সে এক্সপ্রেসিস এবং প্যালিলজির মধ্যে কি আটকে গেল। তো এই জিনিসগুলো এটাই দেখাচ্ছে যে traditional way of reading the text is gone. Those days are gone. You need to be very very clever and intelligent, and তোমাকে সবসময় অ্যাডভান্স থাকতে হবে, এক্সট্রা জিনিস জানতে হবে এই জিনিসগুলো কিন্তু। এবং আমার যেটা সেলেস্টি ব্যাচ শুরু হবে, সেখানে আমি লাইন বাই লাইন এই জিনিসগুলো কিন্তু এক্সপ্লেন করবো, প্রতিটা টেক্সটে কোথায় কি ফিগার অফ স্পিচ রয়েছে আলাদা আলাদা। না, এরপরে দেখো, এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে এবং এরর কারেকশন থাকে। এবার এখানে কোনটা ঠিক হবে, হি ক্যান স্পিক দ্য ইংলিশ ফ্লুয়েন্টলি লাইক ইংলিশ। এবার এই কোশ্চেনটা আর্টিকেলের চ্যাপ্টার থেকে চলে আসে। আর্টিকেলে পড়তে গিয়ে আমরা জানতে পারি যে ইংলিশ যখন আমরা বলছি, বা জার্মান বলছি, বা ফ্রেঞ্চ বলছি, যদি আমরা দা না লাগাই তাহলে উই রেফার টু দ্য ল্যাঙ্গুয়েজ, এবং যখন আমরা দা দিয়ে দিই তখন সেটা উই রেফার টু দ্য পিপল। তো এটা আনসার হবে। নাও অনেক সময় এইরকম প্যাটার্ন দেখা যায় যে শুধু ইংলিশ বলা হয়েছে, আবার অনেক সময় বলা হয় দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ।
তাহলে দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানে নর্মালি ট্র্যাডিশনাল যদি গ্রামার বই পড়ো, যে পিসি দাস বা পিকে দাস সরকারের ক্ষেত্রে বা এরকম অনেক গ্রামার বইতে এই জিনিসটা দেওয়া থাকবে, এবং সেখানে গিয়ে কিন্তু জিনিসটা শেষ করে দেওয়া হয়, এক্সট্রা জিনিসটা দেওয়া থাকে না। তো এইরকমও হয় অনেক সময় যে জাস্ট ইংলিশ না বলে অনেক সময় দা ইংলিশ ল্যাঙ্গুয়েজও বলা হয় অনেক সময়, বা দা ইংলিশ বলতে দা ইংলিশ পিপল, এবং পিপল কথাটা ডিলিট করে দেওয়া হচ্ছে না। ইংলিশ ল্যাঙ্গুয়েজে হয় কি যে রিডান্ডেন্সিটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে ইউজ করা হয় না, মানে বাহুল্যতা, যখন কোন একটা জিনিস উই গেট টু আন্ডারস্ট্যান্ড, ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেটা কি করে সেটা ইউজ করেনি। লেটস সে ফর এক্সাম্পল যে বাংলায় আমি বলছি আমার হাতে বেশি সময় নেই। নাও ইংলিশে ইফ ইউ সে আই ডোন্ট হ্যাভ মাচ টাইম, দ্যাট ইজ এনাফ। নাও ইন মাই হ্যান্ড এইটা বলার দরকার নেই, কারণ উই গেট টু আন্ডারস্ট্যান্ড যে ঠিক আছে আমার হাতে সময় নেই, মানে ওকে ইন মাই হ্যান্ড কথাটা হয়তো এক্সট্রা। তো একইভাবে এখানে ইংলিশ এর পরে যে পিপল কথাটা থাকা উচিত ছিল সেটা দেয়নি। তো এই যে আর্টিকেলের ক্ষেত্রে দেখো যে ছোট ছোট বিষয়গুলো কিন্তু তারা কোশ্চেনে জিজ্ঞেস করেছে। না এরপরে দেখো টেক্সট থেকে আই হ্যাড মোর প্লেজার ইন দিস বিজি আইডল ডাইভারশন, ড্রিম চিলড্রেন থেকে নেওয়া হয়েছে, চার্লস ল্যামের। এবার একটা জিনিস তোমরা দেখবে যে 9-10 যে সিলেবাসটা দেওয়া রয়েছে সেখানে কিন্তু রেটরিক প্রোসোডি বলা নাই, কিন্তু কোশ্চেনে কিন্তু আসছে। 11-12 আলাদাভাবে বলা রয়েছে রেটরিক প্রোসোডি, কিন্তু 9-10 চলে আসছে। কারণ ইউ ক্যানট ইউ ক্যানট ইভেন মানে ইউ ক্যান নট অবজেক্ট টু দেম যে ওয়াই হ্যাভ ইউ আস্কড দিস কোশ্চেন, because when we read literature, these literary devices, rhetoric, prosody, all things come naturally. সেটা অক্সিমোরন এক্সাম্পল আমরা জানি। না এবার দেখো যেটা বলছিলাম যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে সব থেকে প্রবলেম ক্রিয়েট করে, এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে এরা করে কি সব থেকে বেশিরভাগ ক্ষেত্রে কঠিন কঠিন চ্যাপ্টার গুলোই কঠিন কঠিন এক্সাম্পল গুলো জিজ্ঞেস করে। দ্য ওয়েজেস অফ সিন ড্যাশ ডেথ। নাও আর কখন হবে, আর হতো এটা যদি ওয়েজেস রেফার টু দ্য অ্যাকচুয়াল রেমুনারেশন, যেটা স্যালারি, যেটা বেতন কাজ করার পর পাওয়া যায়, সেটা যদি এখানে হতো যে লেবারকে ওয়েজেস আর পেড টু দ্য লেবার, সেটা আর হতো। কিন্তু এখানে ওয়েজেস বলতে বোঝানো হচ্ছে পানিশমেন্ট, কনসিকুয়েন্স। সো এখানে আমরা ইজ বসাচ্ছি। নাও হোয়াট আই টকড অ্যাবাউট যে ইংলিশে হয় কি যে একটা ওয়ার্ডের অনেকগুলো মানে থাকে, তাহলে এখানে যদি আমি না জানি যে ওয়েজেস এর মানেটা পানিশমেন্ট বোঝাচ্ছে, তাহলে কিন্তু এই জিনিসটা আমি করতে পারবো না। তাহলে এখানে ওয়েজেস এর মানেটা যদি আমি রেমুনারেশন দিয়ে দিই, তাহলে the meaning will drastically change. So as a student of language you need to be very very careful. Why? Because English language is the most ambiguous language in the world. That is to say, one word has many layers of meanings, and even two meanings of the same word are so confusing and so contrary to each other. এইরকম কিন্তু হয় না। এরপরে দেখো কত একটা কঠিন কোশ্চেন জাস্ট 11-12 জিজ্ঞেস করেছিল যে পেন্ট ইন দ্য সেন্টেন্স পেন্ট দ্য গ্রিন হাউস গ্রিন, এখানে বলা হয়েছে যে এটা কি কি ধরনের এক্সাম্পল। এবার আমরা ট্রানজিটিভ ভার্ব জানি, ইনট্রানজিটিভ ভার্ব জানি, সেখানে ট্রানজিটিভের আবার মোনো ট্রানজিটিভ, ডাই ট্রানজিটিভ, কমপ্লেক্স ট্রানজিটিভ, এইরকম এইরকম আলাদা আলাদা হবে। তাহলে এখানে বোঝা যাচ্ছে কি কতটা আমাদের জিনিসগুলোকে ডিপে গিয়ে পড়তে হবে। এবার একই ধরনের একটা জিজ্ঞেস করা হয়েছিল এই বছরে যে বিকজ আই স্টাডিড হার্ড আই পাস দ্য এক্সাম অ্যান্ড আই ওয়াজ হ্যাপি, এটা কিসের এক্সাম্পল না? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমরা জানি, তো এটা হলো কম্পাউন্ড কমপ্লেক্সের এক্সাম্পল। প্রথমে তো কমপ্লেক্স সেন্টেন্স একটা ছিল, তারপর আবার অ্যান্ড দিয়ে আবার কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, সো দিস ওয়ার দ্য থিংস which you should keep in mind when you prepare for SLST. Now, since now preparing for the interview, I would also talk about this little bit. What are the things I need to cover up for the interview? Now, for any academic interview, সেটা SLST হোক বা অন্যান্য সেন্ট্রাল এক্সামের গুলো ক্ষেত্রে হোক, যে এখনকার দিনে কি হচ্ছে একাডেমিক ইন্টারভিউতে যে প্যাটার্নটা হয়, ফার্স্ট ইউ এন্টার দ্য ইন্টারভিউ রুম, প্রথমে ইন্ট্রোডাকশন বলা হয়, তারা হয়তো সিম্পলি জিজ্ঞেস করতে পারে যে ইন্ট্রোডিউস ইউরসেলফ, বা ছোট ছোট প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে কোথা থেকে আপনি মাস্টার্স করেছেন, বা কোন সালে করেছেন, কি কি কোয়ালিফিকেশন আছে, কোথায় বাড়ি আপনার, এইরকম অনেক সময় ছোট ছোট জিজ্ঞেস করা হয়, বা সিম্পলি বলা হয় ইন্ট্রোডিউস ইউরসেলফ টু দ্য বোর্ড। এটা হওয়ার পরে পরেই যেটা হয় সেকেন্ড স্টেজ ডেমোস্ট্রেশন লেকচার। ডেমোস্ট্রেশন লেকচারের পরে যেটা হয় ফলো আপ সেশন, যে ডেমো থেকে কিছু কোশ্চেন হয়, এবং ডেমো থেকে কিছু কোশ্চেন হতে হতেই এর পাশাপাশি তারা আরো কিছু প্রশ্ন এরিয়া থেকে, সাবজেক্ট নলেজ থেকে, ডোমেন নলেজ থেকে চেক করে নেওয়া হয়। নাও এই যে এখানে তোমরা যে জিনিসটা দেখতে পাচ্ছ, এই জিনিসটা আই ডোন্ট থিঙ্ক ইউ উইল গেট এনিওয়্যার। ইউ উইল সি discussions of there are many discussion, there are many videos on interview, কিন্তু nobody will tell you যে
তোমার ইন্টারভিউ প্রিপারেশন ক্ষেত্রে কোর টপিকস কোনগুলো, where you should invest your much energy, and which are the topics you can somehow bypass if you have, if you don't have much time. So এখানে এই জিনিসটা কিন্তু আমি দেখো আলাদাভাবে লিখেছি, কোর টপিকস এর ক্ষেত্রে যে ইন্টারভিউ এর ক্ষেত্রে তোমাকে যেটা কথা বলছি, ডেমনস্ট্রেশন যে টিচিং যেটা, এটাই হলো দ্যাট ইজ দ্য প্রাইম থিং, দ্যাট ইজ দ্য ফরমোস্ট থিং হুইচ অ্যাকচুয়ালি ক্রিয়েটস ইমপ্রেশন অফ ইয়োর পার্সোনালিটি। And very important thing, remember that in interview your knowledge is not assessed. That is to say, less attention is paid to how much you know. More attention is paid to your personality, your communication skills, and how you deliver your knowledge. The thing is, if you know a lot of things, but you cannot speak confidently in front of people, or you fail to communicate your knowledge to the audience, that your knowledge avails nothing, that knowledge is useless. So that is the point, that is what is actually assessed in any type of interview, that how you deliver, and whether you become nervous or not, how what and what your language skills, এই বিষয়গুলো। সরি। সো ডেমনস্ট্রেশন টিচিং এর ক্ষেত্রে যেটা আমাদের করতে হয়, যে প্রতিটা জিনিসের আমাদের যে ডেমোর ক্ষেত্রে যে টপিকটা তুমি নিয়েছো, সেটার ইচ অ্যান্ড এভরিথিং অফ দ্য টপিক, সেই অথারের ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে এখানে কিন্তু তোমাকে সব পড়তে হবে, নেসেসারি আননেসেসারি নাথিং, প্রতিটা জিনিসই পড়তে হবে একটা যদি নাও, এবং সেখান থেকে অল পসিবল কোশ্চেন্স। এর পাশাপাশি যে টেক্সটটা তুমি নিয়ে এসো, সেটা যদি ব্রিটিশ লিটারেচার হয়, বা ইন্ডিয়ান হয়, বা আমেরিকান হয়, বা এনি আদার কোনো কান্ট্রি লিটারেচার হয়, সেই পার্টিকুলার যে সময়ে লেখা হয়েছিল সেখানকার সোশিও পলিটিক্যাল কালচারাল হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড, লিটারেরি ব্যাকগ্রাউন্ড, A to Z জানতে হবে, এবং যে একই ধরনের জিনিস অন্য কেউ লিখেছে কিনা। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। লেটস সে আই এম গিভিং ইউ এক্সাম্পল, যে তুমি যদি পিক আপ করো দ্য নর্থ শিপ বাই ফিলিপ লার্কিন, তাহলে ফিলিপ লার্কিনের নর্থ শিপ তুমি যদি পিক আপ করো, নাও SLST তে দেখো একটা প্রবলেম কি, যে ট্র্যাডিশনাল ভাবে এখানে আমাদের হিস্ট্রি অফ লিটারেচারটা জিজ্ঞেস করা হয় না, যেটা কিন্তু ইউজিসি নেটে হয় বা মাস্টার মিস্ট্রেস এক্সামে হয়, এবং সেখানে আমরা আলাদাভাবে হিস্ট্রি অফ লিটারেচারটা পড়ি। যেমন আমি মাস্টার মিস্ট্রেসের ক্ষেত্রে টপিক ওয়াইজ, এজ ওয়াইজ আমি অনেকগুলো কন্ডাক্ট করিয়েছিলাম, সেখানে স্টুডেন্টদের অনেক ডাউট আসতো, সেখানে আই উড অ্যাকচুয়ালি গিভ লিস্ট অফ রাইটার্স ইন এ পার্টিকুলার পিরিয়ড। কিন্তু যেহেতু HLST তে থাকে না বলে এই ভুলটা অনেক টিউটরও করেন, অ্যান্ড অ্যাজ ওয়েল এজ দ্য স্টুডেন্টস অলসো মেক কমিট দ্য মিস্টেক, যে তারা ব্যাকগ্রাউন্ডটা পড়ে না খুব একটা, তারা টেক্সটের ভিতরে অনেক বেশি ঢুকে যায়। কিন্তু আই হ্যাভ ডেমনস্ট্রেটেড ইউ যে এখানে কিন্তু ওই যে জর্জিয়ান পোয়েট্রির ব্যাপারটা বা জোসেফ কনরাড মডার্নিজমের ব্যাপারটা, এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে আমি দেখালাম, যে নোয়িং দ্য ব্যাকগ্রাউন্ড ইজ ভেরি ভেরি ক্রুসিয়াল। সো যখন তুমি ফিলিপ লার্কিনের নর্থ সি প্রিপেয়ার করছো, ইউ নিড টু নো ইচ অ্যান্ড এভরিথিং অ্যাবাউট ফিলিপ লার্কিন। ইউ নিড টু নো হোয়াট ওয়াজ দ্য মুভমেন্ট, the group of poets, and why the movement came out, and who were the other poets, এবং মুভমেন্ট কথাটা কে কয়েন করেছিল, কোন অ্যান্থোলজিতে, কারা আলাদা আলাদা পোয়েটস রয়েছে সেখানে, এবং মুভমেন্ট পোয়েট্রির ক্ষেত্রে হোয়াট আর দ্য ফিচার্স, এবং মুভমেন্ট পোয়েট্রিটা সেটা কিন্তু ওয়াজ এ কাইন্ড অফ রিয়াকশন টু দ্য মডার্নিস্ট অ্যাম্বিগুইটি, যে আমরা যে T.S. এলিয়টের কবিতা পড়তে গিয়ে খুব ডিফিকাল্ট অ্যালিউশন রেফারেন্সের জিনিসগুলো পাই, সেটার কিন্তু ইন এ কাইন্ড অফ রিয়াকশন। তাহলে মুভমেন্ট পোয়েট্রির সাথে কি রোমান্টিক পিরিয়ডের বা রোমান্টিক লিটারেচারের কোনো লিঙ্ক আছে, এই বিষয়গুলো A to Z কিন্তু তোমাকে জানতে হবে। না এর পাশাপাশি দেখো ইম্পর্টেন্ট মানে যেটা হয়, যে ফলো আপ সেশন, যেটা বললাম, যে ফলো আপ সেশনে হয় কি, টু মেক ইউ নার্ভাস। সি দ্য থিং ইজ, ইন্টারভিউকে আমরা কিন্তু পার্সোনালিটি টেস্ট বলি, মানে তারা তোমার ভেতরের ইনার ভিউটাকে দেখতে চায়। তো অনেক সময় হয় কি, তারা জাস্ট to see how you answer, whether you become nervous or not, or whether you become puzzled, তারা কিন্তু অনেক সময় খুব র্যাপিডলি কিছু কোশ্চেন ছুড়ে দেন র্যান্ডমলি। মানে আমার কলেজ সার্ভিস কমিশনের এক্সপিরিয়েন্স কিন্তু ওই রকম ছিল, একটা পার্টিকুলার লিটারেরি পিরিয়ড নিয়ে কথা হচ্ছিল, হঠাৎ করে এক ম্যাম, হু আর দ্য মুভমেন্ট পোয়েটস, এতটা র্যান্ডমলি কোশ্চেনটা ছুড়ে দিয়েছিলেন, যে মানে কোথাও গিয়ে এক মুহূর্তের জন্য মানে একটা ক্যান্ডিডেট পাজল হয়ে যাওয়াটা খুব নর্মাল। তো সেখানে পাজলড না হয়ে, সেখানে নার্ভাস না হয়ে কোশ্চেনটা শুনে
চেষ্টা করতে হবে ভালোভাবে দেওয়া। তো এইরকম অনেক সময় হয় কি, তুমি যখন ওই ফলো আপ সেশনে দেখবে যে তোমার ডেমো থেকে প্রশ্ন করতে করতে ওরা কিন্তু র্যান্ডম জিনিস হঠাৎ করে জিজ্ঞেস করে নি। এবং গ্রামাটিক্যাল টপিক্স এর ক্ষেত্রে দেখো, এখানে কিন্তু কাজে দিবে ওই যে বললাম যে গ্রামার, ট্র্যাডিশনাল গ্রামার রিডিং, দ্যাট উইল নট হেল্প ইউ ইভেন ইফ লেটস সে যে তুমি যদি ট্র্যাডিশনাল গ্রামার গুলো কভারও করো এবং এক্সামও ভালোভাবে দিয়ে দাও, কিন্তু ইন্টারভিউতে ইউ উইল বি নক ডাউন। মানে ইন্টারভিউতে জানো হঠাৎ করে তোমাকে যদি বলে জাস্ট র্যান্ডমলি, মানে এতটাই র্যান্ডমলি ইউ ক্যান নট ইমাজিন যে হোয়াট ইজ ব্ল্যাঙ্ক ভার্স, হোয়াট ইজ সনেট, এই জিনিসগুলো এমন ভাবে জিজ্ঞেস করা হয় না, মানে স্টুডেন্ট অনেক সময় হয়ে যায়। এবং তোমাকে যদি বলে হঠাৎ করে হোয়াট ইজ ইনফিনিটিভ, what is gerund, like you know a lot of things about gerund, you can even teach, like I know that you have the ability to teach gerund to students for one complete hour, but here lies your expertise, your presence of mind, how you can summarize gerund in 2 3 sentences, or let's say in 30 seconds or 1 minute. That is what is important, like বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু স্টুডেন্টদের এই প্রবলেমটা হয়। তো এই ছিল বিষয়, যাই হোক। তো এরপরে আমি ইন্টারভিউ নিয়ে ডিটেলে আরেকটা হয়তো সেশন কন্ডাক্ট করবো, সেখানে আমি বিষয়গুলো নিয়ে বলবো, বাট এখানে খুব সহজভাবে দেখে নাও জিনিসটা। তো এটা বলার পরে এবার দেখো অ্যাডিশনাল টপিক্স এর ক্ষেত্রে, অ্যাডিশনাল টপিক্স আমি বলতে চেয়েছি এই কথাগুলোকে কেন, যে এই যে টপিক গুলো দেখছো তোমরা, এগুলো কিন্তু সবাইকে জিজ্ঞেস করে না। মানে ইটস ইয়োর লাক অ্যাকচুয়ালি, যে তোমাকে এখান থেকে জিজ্ঞেস করেছে কি করেনি। অ্যান্ড ইটস ইয়োর সামটাইমস মেবি ইটস আওয়ার ব্যাড লাক, যে ওই জিনিসটা হয়তো আমি ভালো করে জানতাম না, সেখান থেকে প্রশ্ন করে রয়েছে। বাট নট নোয়িং 2 3 questions or 1 2 question is nothing like bad. You are not supposed to know each and everything না। তো সেখানে আমাদের কি করতে হবে, ইন্টারভিউ প্রিপারেশনের জন্য যেহেতু লিটারেচার ল্যাঙ্গুয়েজে, তো সেখানে যতগুলো আমাদের কমন লিটারি টার্মস, টাইপস, বিভিন্ন রকম জনরাস রয়েছে, যে হোয়াট ইজ ওয়ার্ড, হোয়াট ইজ সনেট, হোয়াট ইজ ড্রামাটিক মনোলগ, এই বিষয়গুলো, রেটরিক, প্রোসোডিক, বিভিন্ন এগুলো। এর পাশাপাশি যে এসএলএস তুমি এক্সামটা দিয়ে গেলে 9 10 বা 11, তার সিলেবাসটা আরেকবার ঝালিয়ে নেওয়া। এর পাশাপাশি যে 9 10 বা 11 বই তো আমরা পড়ছি, ইফ পসিবল ইফ ইউ হ্যাভ টাইম, দ্যাটস ওয়াই আই কল দিস অ্যাডিশনাল টপিক, যে তোমার যদি টাইম থাকে তাহলে 5 থেকে 10 অব্দি, 12 অব্দি একবার করে দেখে নেওয়া, যে আচ্ছা ওকে এইটাতে এই বিষয়টা রয়েছে। এরপরে এটা অনেক সময় হয়, বিশেষ করে কলেজ ইউনিভার্সিটির ইন্টারভিউ ক্ষেত্রে, ইউজি বা পিজিতে তোমার স্পেশাল পেপার কি ছিল। আর বিএড রিলেটেড অনেক সময় তারা কোশ্চেন জিজ্ঞেস করে যে কিভাবে তুমি একটা স্টুডেন্টকে ম্যানেজ করবে, এই বিষয়গুলো, ক্লাসরুম ম্যানেজমেন্ট রিলেটেড কোশ্চেন গুলো থাকে, টিচিং পেডাগজি। কিন্তু এই প্রশ্নগুলো অনেক সময় জিজ্ঞেস করে নাও এই কারণে, কারণ যখন তুমি ডেমনস্ট্রেশন দিচ্ছ, সেখানেই কিন্তু তারা বুঝে নেয় যে তোমার মধ্যে কি পেডাগজি রয়েছে, তুমি কিভাবে পড়াবে। এর পাশাপাশি আমাদের অবশ্যই এডুকেশন রিলেটেড যে বিভিন্ন রকম গভর্নমেন্ট স্কিম রয়েছে, যেমন মিড ডে মিলের পিএম পোষণ বলা হচ্ছে এখন, বা ন্যাশনাল এডুকেশন পলিসি, এই বিষয়গুলো। আর অনেক সময় খুব রেয়ার কেসে এগুলো এগুলো দেখো ট্র্যাডিশনাল টপিক, এগুলো ট্র্যাডিশনাল ইন্টারভিউতে বেশি জিজ্ঞেস করা হতো, যে তুমি যে ডিস্ট্রিক্ট থেকে এসেছো সেখানকার কোনো বিখ্যাত প্লেস বা পার্সন রয়েছে কিনা। তো এই জিনিসগুলো আগে খুব জিজ্ঞেস করো, তো এখন খুব একটা জিজ্ঞেস করা হয়নি। যাই হোক, তো এই ছিল আর কি বিষয়।